আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আশিকুল ইসলাম পিয়াল, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি হালকেনস্টাইনের পক্ষ থেকে আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা শিখব ইউজ অফ কন্ডিশনালস, ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো সব কিছু শুরু করার আগে আমাদেরকে জানতে হবে কি ক্লজ। ক্লজ কি? হ্যাঁ, যে ওয়ার্ডস বা শব্দ সমষ্টির নিজস্ব সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও তা একটি বৃহত্তর সেন্টেন্সের অংশ, সেই ওয়ার্ডস বা শব্দ সমষ্টিকে কি বলে? ক্লজ বলে। যেমন দে রিটার্নড হোম আফটার দ্য সান হ্যাড সেট। হ্যাঁ, তারপর ইউ ক্যান নট সাকসিডেড ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। ঠিক আছে, এখানে 1 নং বাক্যে দে রিটার্নড হোম আর 2 নং বাক্যে ইউ ক্যান নট সাকসিড। এই দুটি ক্লজের প্রত্যেকটিরই একটি করে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব ছিল, কিন্তু এরা প্রত্যেকেই আরেকটা বৃহত্তর সেন্টেন্সের অংশ হওয়ায় প্রত্যেকটা এক একটা কি ক্লজ। ওকে, তারপরে কি আছে? গঠন প্রকৃতি অনুসারে ক্লজ কত প্রকার? 3 প্রকার। কি কি? প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট অর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে কি আছে? কোঅর্ডিনেট ক্লজ। ওকে, তো প্রথমে আমরা শুরু করি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি কি? যে ক্লজ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, হ্যাঁ, তাকে কি বলে? প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই ধরনের ক্লজকে কি হয়? মূল সেন্টেন্স থেকে আলাদা করে প্রকাশ করা হলেও তা পূর্ণাঙ্গ সেন্টেন্স রূপ নিজে অর্থ প্রকাশ করতে পারে। যেমন হি ক্যান নট ডু দিস আনলেস ইউ হেল্প হিম। তার মানে এইখানে এটা কি? হি ক্যান নট ডু দিস, এটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এখানে হি ইজ অনেস্ট কি? আমাদের প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে কি আছে? সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ মানে যেই ক্লজটা অন্য বাক্যের অন্তর্গত আরেকটা ক্লজের বা সেন্টেন্সের অন্তর্গত আরেকটা ক্লজের উপর নির্ভরশীল, নিজে নিজে আলাদা সেন্টেন্স হিসেবে বসলে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, সেটা কি? ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। কি? ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, হ্যাঁ, এই ধরনের ক্লজগুলো আলাদাভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। যেমন আই নো দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? হু কেম হিয়ার ইয়েস্টারডে। ওকে, হু কেম হিয়ার ইয়েস্টারডে কি আলাদা করে কোনো অর্থ প্রকাশ করতে পারে? হ্যাঁ, আই নো দ্য বয় এটা একটা সেন্টেন্স হতে পারে, একটা অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু হু কেম হিয়ার ইয়েস্টারডে এটা কোনো অর্থ প্রকাশ করে না। সো এটা কি আমাদের? এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল নট সাকসিড ইন দ্য এক্সামিনেশন। আনলেস ইউ স্টাডি হার্ড, এটা কি? এটা কোনো অর্থ প্রকাশ করতে পারতেছে না, এটা কোনো অর্থ প্রকাশ করতে পারতেছে না। তাহলে এটা কি? এটা আমাদের জন্য সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তারপরে কি থাকে? সাবঅর্ডিনেট ক্লজ সাধারণত হু, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, হোয়াই, ইফ, অ্যাজ, বিকজ, হ্যাঁ, সিন্স, দো, অলদো, হোয়াইল, ইন অর্ডার টু, হার্ডলি, স্কার্সলি, নো সুনার, হ্যাড ইত্যাদি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কি থাকে? প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত থাকে। যেমন আই সি এ বার্ড হুইচ ইজ ফ্লাইং, এটা সাবঅর্ডিনেট ক্লজ যেটা হুইচ দিয়ে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত আছে। যেমন হোয়েন শি উইল কাম ইজ আনসার্টেন। ঠিক আছে, এটাও হোয়েন দিয়ে এটাকে শি উইল কামের সাথে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তারপরে কি আছে? কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কি? 2 বা ততোধিক সমশ্রেণীর সমগুরুত্ব বিশিষ্ট প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে তখন তাকে কি বলে? কোঅর্ডিনেট ক্লজ বলে। যেমন কোঅর্ডিনেট ক্লজে কি কি থাকে? কোঅর্ডিনেট ক্লজে সাধারণত অ্যান্ড, বাট, ইয়েট
and but yet otherwise or nor either or neither nor হ্যাঁ ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে। উদাহরণ হিসেবে কি পাচ্ছি আমরা, দ্য ম্যান ইজ পুয়ার বাট হি ইজ নট ডিসঅনেস্ট। ওকে, বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে হ্যাঁ যুক্ত থাকবে। তারপরে কি, ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইউ উইল নট শাইন ইন লাইফ আদারওয়াইজ। তারপরে কি আছে, ইউ মাস্ট গিভ আপ স্মোকিং অর ইউ উইল সাফার ফ্রম লাং ক্যান্সার অর। হ্যাঁ, এখন দেখি 1, 2, 3 নম্বর থেকে প্রিন্সিপাল ক্লজেসের সাথে বাট আদারওয়াইজ অর দিয়ে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্সকে পরিণত করা হয়েছে। হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্সে কি পরিণত করা হয়েছে, এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে দুইটা ক্লজকে এই কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করা হয়েছে কি কে, দুইটা প্রিন্সিপাল ক্লজকে। ঠিক আছে, তারপরে কি আছে, সেন্টেন্স স্ট্রাকচার। হ্যাঁ, স্ট্রাকচার বা গঠন অনুযায়ী সেন্টেন্সকে আবার কয় ভাগে ভাগ করতে পারবো আমরা, 3 ভাগে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, তো সিম্পল সেন্টেন্স কি, আমরা যেটা বাংলায় পড়ি সরল বাক্য, সেটাই সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কি থাকে, যে সেন্টেন্সটি একটি সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব নিয়ে তৈরি হয়, তাই কি বলে, সিম্পল সেন্টেন্স বলে। হ্যাঁ, উদাহরণ হিসেবে কেমন দেখতে পারি, যেমন আই হ্যাভ ফিনিশড মাই ডিউটি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। হ্যাঁ, তারপরে হচ্ছে রহিম জগস ইন দ্য পার্ক। হ্যাঁ, তারপরে কি আছে, বাংলাদেশ এক্সপোর্টস জুট। হ্যাঁ, এগুলো সব সিম্পল সেন্টেন্সের উদাহরণ। তারপরে কি আছে, কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ ও এক বা একাধিক কি থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে। ঠিক আছে, একটা প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাকে কি বলবে, কমপ্লেক্স সেন্টেন্স বলবে। যেমন অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, প্রিন্সিপাল ক্লজের সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে কি আছে, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। হ্যাঁ, এখানে কি আছে, দ্য টিচার সেড। হ্যাঁ, এটা আমাদের কি, দ্য টিচার সেড এটা আমাদের কি, প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, আর দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, যেইটা মিলে আমাদের কি তৈরি করা হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, তারপরে কি আছে, কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স আমরা চিনব কিভাবে, কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স চেনার জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন জানা থাকা আবশ্যক। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি আমরা একটু আগে পড়ছিলাম, although, though, since, as, so, that, if, till, until, because, that, হ্যাঁ, except, before, after, as soon as long as, unless, while, who, what, where, how, whom, when ইত্যাদি। ঠিক আছে, তাহলে যদি আমরা কিছু ব্যবহার দেখি তাহলে কি হবে, after the shower was over the sun shone out again। হ্যাঁ, কি দ্বারা হলো, সাবঅর্ডিনেটিং কনজাংশন। although he studied regularly he failed in the examination, কি দিয়ে বুঝবো এটা কমপ্লেক্স সেন্টেন্স, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে কি আছে, he ran away because he was afraid, কি, সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, তারপরে কি আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কি, কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরুতে বা শেষে যে কোনো স্থানেই হইতে পারে। হ্যাঁ, তবে সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরুতে ব্যবহৃত হলে এরপরে কি হবে, কমা হবে। ঠিক আছে, কমা হবে। কম্পাউন্ড সেন্টেন্স, ফাইন, কম্পাউন্ড সেন্টেন্স একাধিক প্রিন্সিপাল ক্লজ অথবা একাধিক প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাকে কি বলবো আমরা, কম্পাউন্ড সেন্টেন্স বলবো। যেমন আই ওয়েন্ট টু স্কুল অ্যান্ড মেট মাই ফ্রেন্ডস, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, কি দিয়ে যুক্ত, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত, তাহলে আমরা এটা কি বলতে পারবো, কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারবো। তারপরে কি আছে, দিস বয় ক্যান ডান্স বাট দ্যাট বয় ক্যান নট ডান্স। হ্যাঁ,
এইটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এইটাও একটা প্রিন্সিপাল ক্লজ, কি দিয়ে যুক্ত? কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত। তাহলে কি? এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনবো? কি থাকবে বাক্যের মধ্যে? কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। হ্যাঁ, কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি আমাদের? and, but, or, yet, not only, but also, either or, neither nor, both and, otherwise, হ্যাঁ, এগুলো থাকবে। whereas থাকবে, so থাকবে, else থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে। তারপরে যেমন কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স দেখবো? ডু অর ডাই, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে দ্য ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট, ঠিক আছে, বাট আছে, অর আছে, তারপরে কি আছে? লিসেন টু মি and take notes, and এগুলো দ্বারা আমরা কি করতে পারি? কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারি। তারপরে কি আছে? ইউজেস অফ জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। এগুলো এখন কি? জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ আসলে কি? জিরান্ড কি? জিরান্ড হলো কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পর ভার্বটা যদি নাউন ও ভার্ব উভয়ের কাজ সম্পন্ন করে তাকে আমরা কি বলতে পারি? জিরান্ড বলতে পারি। গঠনগত দিক দিয়ে জিরান্ড ও প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু উভয় ক্ষেত্রেই পার্থক্য নাই, কারণ কি? উভয় ক্ষেত্রেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু সেন্টেন্সে অবস্থান আর অর্থের বিচারে এরা প্রত্যেকেই আলাদা হয়ে যায়। কিভাবে? কারণ জিরান্ড যেখানে ভার্ব ও নাউনের মতো কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল কি হিসেবে কাজ করে? ভার্ব আর অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কিরকম করে? আমরা যদি উদাহরণ দেখি তাহলে কিভাবে বুঝতে পারবো? ওয়াকিং ইন দিস আইসি প্লেস ইজ নট ইজি, এখানেও ওয়াকিং এর সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে, ওয়াকের সাথে। তারপরে হি এনজয়েড ডান্সিং, হ্যাঁ, এনজয়েড ডান্সিং অন দ্য স্টেজ, এখানে ড্যান্সের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। তারপরে হার হবি ইজ ড্যান্সিং, এখানে ড্যান্সের সাথে, এইখানেও ড্যান্সের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কিন্তু এইগুলা কি? এইগুলা আসলে জিরান্ড, নট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, সরি। হ্যাঁ, তারপরেরটাতে যাই, কি আছে? এবার আছে কি আমাদের? পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পর ভার্বটি যখন অ্যাডজেক্টিভ ও ভার্বের মতো কাজ করে তখন তাই কি বলবো আমরা? প্রেজেন্ট পার্টিসিপল বলবো। যেমন নাফিসা ইজ সিঙ্গিং আ সং, এটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ উভয়েরই কাজ করতেছে, তাই এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, নট জিরান্ড। তারপরে কি আছে? ইট ইজ অ্যান ইন্টারেস্টিং গেম, হ্যাঁ, ইন্টারেস্টের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে ইন্টারেস্টিং, যেটা অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতেছে, ভার্ব হিসেবেও কাজ করতেছে। সো আমরা এটা বুঝবো কিভাবে যে এটা একটা অ্যাডজেক্টিভ? এই যে আর্টিকেলের পরে আর তারপরে যেটা নাউন থাকবে তার আগে আমরা অ্যাডজেক্টিভ বসায় থাকি। সো এটা একটা অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব হিসেবে কাজ করতেছে, তাই আমরা এটা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে কি আছে? পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন সেন্টেন্সে ব্যবহৃত হয়, একই সঙ্গে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। যেমন কি কি হতে পারে? I have done the work, he had gone there, she has written a letter, হ্যাঁ, Canada is a developed country, I painted my room, etc etc, ঠিক আছে। তারপরে পারফেক্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল এর পূর্বে হ্যাভিং যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ সম্পন্ন করে তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। যেমন দ্য রেইন হ্যাভিং স্টপড আই ওয়েন্ট আউট, এখানে হ্যাভিংটা কি? হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ইউজ হয়ে এটা হয়ে গেছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, তারপরে নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট কি? নমিনেটিভ অ্যাবসলিউট হলো এমন ধরনের পার্টিসিপল ফ্রেজ যার সাবজেক্ট মূল সেন্টেন্সের সাবজেক্ট থেকে পৃথক, মানে মূল সেন্টেন্সের সাবজেক্ট আর নমিনেটিভ অ্যাবসলিউটের পার্টিসিপল ফ্রেজ এর সাবজেক্ট পৃথক। সুতরাং নাউন ও প্রোনাউনের পার্টিসিপল এর সঙ্গে এরূপ ব্যবহারকে নমিনেটিভ অ্যাবসলিউট বলে। উদাহরণ কি? দ্য ওয়াইন বিং ফেভারেবল উই ওয়েন্ট আউট। ওকে, কি হচ্ছে? নমিনেটিভ অ্যাবসলিউট।
যার সাবজেক্ট মূল সেন্টেন্সের সাবজেক্ট থেকে পৃথক, যেমন দ্য উইন্ড বিং ফেভারেবল, দ্য উইন্ড বিং ফেভারেবল, এইটা মূল সেন্টেন্সের সাবজেক্ট কি আমাদের উই ওয়েন্ট দেয়ার, উই এর সাথে এই সাবজেক্ট ভিন্ন, তাই এটা নমিনেটিভ অ্যাবসলিউট। ঠিক আছে, তারপরে যাই ইনফিনিটিভ। ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট থেকে মেইনলি ভার্বের, হ্যাঁ এই যে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে, ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে কি বসায়, টু বসায়, কি করা হয়, ইনফিনিটিভ তৈরি করা হয়, মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট। ঠিক আছে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসায় আমরা কি পাবো, ইনফিনিটিভ পাবো। হ্যাঁ, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, আই এম গ্ল্যাড টু ফাইন্ড ইউ। তারপরে কি, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, এটা দুইবার চলে আসছে, সরি। তারপরে কি, সাম ইম্পর্টেন্ট রুলস অ্যাবাউট কমপ্লিটিং সেন্টেন্সেস। ঠিক আছে, যেসব কনজাংশন অ্যাডভার্ব সাধারণত কমপ্লিটিং সেন্টেন্সে যুক্ত হয়ে থাকে সেগুলো কি কি, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। ঠিক আছে, এখন আমরা কয়েকটা কনজাংশনাল অ্যাডভার্ব দেখব যেগুলো সাধারণত আমরা কমপ্লিটিং সেন্টেন্সেসে ব্যবহার করে থাকি, যেমন সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড, যদি আমরা টপিকটা আন্ডারস্ট্যান্ড করতে চাই তাহলে কি হবে, তাহলে আমরা কি জানতে পারবো, কি বুঝতে পারবো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এর অর্থ যাতে বা যার ফলে, এর অর্থ কি, যাতে অথবা যার ফলে। সো দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে দুটো ক্লজের মাঝখানে বসে এবং এর পরবর্তী ক্লজটি সাধারণত কাজের উদ্দেশ্য নির্দেশ করে। আর সো এর পরের ক্লজ, এর সাবজেক্ট এর পর মে, মাইট, ক্যান, কুড বসে, অর্থাৎ সো দ্যাট এর পূর্ববর্তী ক্লজটি প্রেজেন্ট ও ফিউচার টেন্স হলে মে, ক্যান বসে, কিন্তু পাস্ট টেন্স হলে মাইট অথবা কুড বসে। ওকে, কিভাবে স্ট্রাকচার যদি যাই, স্ট্রাকচারে কি আছে আমাদের, সাবজেক্ট, ভার্ব, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, তারপরে সাবজেক্ট ক্যান, মে, মাইট, কুড, ক্যান, মে, মাইট, কুড, তারপরে অথবা ভার্বের কি থাকে, বেস ফর্ম বসে। কিভাবে, এখন যদি আমরা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে কি বুঝবো, উই ক্যান ইট সো দ্যাট ড্যাশ, এখানে ড্যাশের মধ্যে কি বসবে, সো দ্যাট উই মে লিভ। ওকে, কারণ এটা প্রেজেন্টে আছে, সো এখানে মে বসবে। তারপরে কি আছে, হি ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার দ্যাট ড্যাশ, হ্যাঁ ওয়েন্ট আছে, পাস্ট আছে, তাহলে এখানে কি হবে, মাইট, হি মাইট বাই সাম ভেজিটেবলস। ওকে, তারপরে কি আছে, ইফ, হ্যাঁ ইফ অর্থ কি, ইফ অর্থ যদি, ইফ অর্থ যদি, এটা আমরা সবাই জানি। ইফ দ্বারা অনিশ্চিত শর্ত প্রকাশ করা হয়, আর ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সকে কি বলে, এই যে কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, কন্ডিশন, ইফ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে দুটো ক্লজকে যুক্ত করে থাকে। ইফ ক্লজটি শর্ত প্রকাশ করে, হ্যাঁ ইফ যুক্ত ক্লজটা শর্ত প্রকাশ করে, পরবর্তী ক্লজটা ফলাফল প্রকাশ করে। বাক্যের মাঝে বা শুরুতে বসতে পারে, তবে বাক্যের শুরুতে ইফ বসলে ইফ যুক্ত ক্লজে কি হয়, কমা হয়। ওকে, ইফ যুক্ত ক্লজের টেন্স অনুযায়ী অন্য ক্লজটির টেন্স নির্ধারিত হয়। হ্যাঁ, তো কন্ডিশনাল সেন্টেন্স এখন আমাদের কয় ধরনের আছে, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স আছে 3 ধরনের। হ্যাঁ, তো 3 ধরনের কি কি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার কি, ইফ, ইফ যুক্ত, তারপরে কি, ইফ যুক্ত ক্লজ, যেটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, কমা, আর ক্লজ যদি এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে এইখানে ক্লজ হবে ফিউচার ইনডিফিনিট। ওকে, তাহলে কি হবে, এটা যদি আমরা ফিল আপ করতে চাই, ইফ ইউ ওয়ান্ট, তারপরে ফাঁকা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কি হবে, ইফ ইউ ওয়ান্ট হি উইল হেল্প ইউ, কারণ এইটা আমাদের কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, সো আমাদের পরের ক্লজটা কি হবে, ফিউচার ইনডিফিনিটে হবে।
তারপর যদি এটা দেখি, ইফ দে প্লে ইন দ্য রেইন দে উইল ক্যাচ কোল্ড। ঠিক আছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সো এটা ফিউচার ইনডিফিনিটে হবে। তারপরে যদি আমরা সেকেন্ড কন্ডিশনালে আসি, কি আছে এটার স্ট্রাকচার কি, ইফ তারপরের ক্লজটা কি হবে, ইফের সাথে ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট, তাইলে পরের ক্লজটা কি হবে, পাস্ট কন্ডিশনাল ক্লজটা কি হবে, এরকম হবে যেখানে থাকবে সাবজেক্ট, হ্যাঁ, কি থাকবে, উড, কুড, মাইট, অথবা সাথে নটও থাকতে পারে যদি নেগেটিভ হয়, তাহলে তারপরে থাকবে ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, যদি উদাহরণ দেই তাহলে আমাদের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যেমন ইফ আই ওয়ার আ রিচ ম্যান আই কুড হেল্প দ্য পুয়ার। ওকে, ইফ আই ওয়ার আ রিচ ম্যান আই কুড হেল্প দ্য পুয়ার। কিভাবে, এখানে কি দেখতেছি আমরা, ইফের সাথে যুক্ত ক্লজটা কি, পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, ইফের সাথে যুক্ত ক্লজটা কি, পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের পরবর্তী ক্লজের স্ট্রাকচারটা কি হবে, পরবর্তী ক্লজের স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে, উড, কুড, মাইট থাকবে, সাথে যদি নেগেটিভ হয় নট থাকবে, ভার্বের কি থাকবে, বেস ফর্ম থাকবে। এখানে কি আছে, আছে। এখানে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে আছে, এখানে আমাদের কি আছে, সাবজেক্ট আছে, উড, কুডের কুড আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। ঠিক আছে, তারপরে কি আছে, ইফ, তারপরে এটা যদি আমরা একটা প্র্যাকটিস করার চেষ্টা করি, কি হবে, ইফ আই হ্যাড আ লট অফ মানি। হ্যাঁ, এটা আমাদের ইফ আই হ্যাড আ লট অফ মানিতে কি হবে, ইফ আই হ্যাড আ লট অফ মানি আই উড বাই দিস কার, আই উড এস্টাবলিশ এ কোম্পানি, আই উড এস্টাবলিশ অ্যান স্কুল। হ্যাঁ, কি আমাদের উত্তর কি দেওয়া আছে, ইফ আই হ্যাড আ লট অফ মানি আই উড এস্টাবলিশ অ্যান ইন্ডাস্ট্রি। ওকে, এখানেও কি আমাদের স্ট্রাকচারের সাথে মিলে গেছে, আমরা কিভাবে করব, আই উড দিয়ে করব, আই উড, আই কুড, হ্যাঁ, এস্টাবলিশ অ্যান ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এভাবে করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের কন্ডিশনাল ক্লজে বি ভার্ব হিসেবে কোনো সাবজেক্টের পর, যে কোনো সাবজেক্টের পর কি হয়, ওয়্যার। বি ভার্ব যাই হোক না কেন, সাবজেক্ট পর কি হবে, ওয়্যার হবে, যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের কন্ডিশনাল ক্লজে বি ভার্ব থাকে। ঠিক আছে, তারপরে যদি আমরা আসি থার্ড কন্ডিশনালে, থার্ড কন্ডিশনালে আমরা কি দেখতেছি, থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা আমরা কি দেখতেছি, দেখতেছি ইফ আছে, সেই ইফ যুক্ত ক্লজটা কি, পাস্ট পারফেক্ট। হ্যাঁ, যদি ওইটা পাস্ট পারফেক্ট হয় তাহলে আমাদের পরবর্তী ক্লজটা কি হবে, পাস্ট পারফেক্ট কন্ডিশনাল ক্লজ। তার স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট থাকবে, উড, কুড, মাইট থাকবে, যদি নেগেটিভ হয় নট থাকবে, হ্যাভ থাকবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। ঠিক আছে, এখন যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো ভালো মতো। কিভাবে বুঝবো, ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার, পাস্ট পারফেক্ট ক্লজ, ইফ এর সাথে ক্লজটা পাস্ট পারফেক্ট, ইউ উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন। ফাইন। হ্যাঁ, কি আছে এখানে, সাবজেক্ট আছে, উড আছে, নেগেটিভ যেহেতু নট আছে, তারপরে কি আমরা ইউজ করছি, হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তারপরে কি আছে, ইফ অর্থে যদি, হ্যাঁ, ইফ অর্থে যদি ওয়্যার অথবা হ্যাড বোঝায়, মানে ইচ্ছা। হ্যাঁ, অনেক সময় ওয়্যার এবং হ্যাড স্টেট ভার্ব হিসেবে সাবজেক্টের পূর্বে ইফ বসে কন্ডিশনাল ক্লজের অর্থ প্রকাশ করে থাকে। সেক্ষেত্রে পরবর্তী ক্লজটির স্ট্রাকচার সেকেন্ড কন্ডিশনালের মতো হয়। কিভাবে, ওয়্যার আই এ রিচ ম্যান, তাহলে কি হবে, আই কুড হেল্প দ্য পুয়ার। এটা কিন্তু থার্ড কন্ডিশনালের মতো হবে না, হবে কিসের মতো, যদি ওয়্যার অথবা হ্যাড বোঝায় তাহলে কি হবে, সেকেন্ড কন্ডিশনালের মতো হবে। তো ওয়্যার আই এ রিচ ম্যান I could help the poor. Had I a lot of money, I would establish an industry. ঠিক আছে, কিন্তু যদি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড সাবজেক্টের পূর্বে বসে, ইফ অর্থে কন্ডিশনাল ক্লজ মানে পাস্ট পারফেক্ট ক্লজ এর অর্থ বহন করে, তাহলে পরবর্তী ক্লজটি স্ট্রাকচার থার্ড কন্ডিশনের মতো হয়। কিভাবে, হ্যাড আই বিন রিচ আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার। হ্যাঁ, হ্যাড আই বিন রিচ,
এই দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি হ্যাড যদি সাবজেক্টের পূর্বে বসে, হ্যাঁ, ইফ কন্ডিশনাল ক্লজ হয়, মানে পাস্ট পারফেক্ট হয়, তাহলে কি হবে, পরবর্তী ক্লজটা থার্ড কন্ডিশনালের মতো হবে। ঠিক আছে, এখানে কি ছিল, পাস্ট ইনডিফিনিট, ওখানে কি পাস্ট পারফেক্ট। এটা তাহলে পাস্ট পারফেক্ট হলে থার্ড কন্ডিশনালের মতো হবে, আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার ভিলেজার্স। ওকে, তারপরে আছে কি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম মানে কি, কোনো কিছু এক্ষুনি করার দরকার, উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম মানে উপযুক্ত সময়, যথার্থ সময়। হ্যাঁ, এরূপ বোঝাতে কি হবে, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম ব্যবহার করা হবে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে সাবজেক্ট পরবর্তী ভার্বটি পাস্ট ফর্মে হবে। তারপরে কি আছে, ইট ইজ টাইমের পরে সাবজেক্ট না থাকলে ইট ইজ টাইম ইনফিনিটিভ টু এর বেস ফর্ম হবে। হ্যাঁ, ইনফিনিটিভ টু হবে আর কি, কিন্তু ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সে ইনফিনিটিভের পূর্বে সাবজেক্ট প্রয়োজন হলে উক্ত সাবজেক্টের পূর্বে ফর বসাতে হয়। ইট ইজ টাইম ফর মি টু গো। ওকে, তারপরে কি স্ট্রাকচার ওয়ানে যদি দেখি আমরা কি আছে, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, তারপরে কি থাকবে, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম আদার ওয়ার্ডস। ঠিক আছে, কেমন, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম স্টুডেন্টস গেইনড নলেজ। তারপরে কি হইতে পারে, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম ইউ লার্নড ইউর লেসন্স। ঠিক আছে, আমাদের স্ট্রাকচারের সাথে পুরোপুরি মিলে গেছে। তারপরে কি আছে স্ট্রাকচার টুতে, ইট ইজ টাইম ইনফিনিটিভ সাথে আদার ওয়ার্ডস। হ্যাঁ, এটা কিভাবে হবে, এটা যদি আমরা করি, ইট ইজ টাইম টু গো, এটা কি ইনফিনিটিভ। ঠিক আছে, স্ট্রাকচার 2 এর সাথে আমাদের এক্সাম্পল পুরোপুরি মিলে যাচ্ছে। তারপর আর ঠিক আছে, ইট ইজ টাইম টু সাকসিড ইন দ্য এক্সাম। ওকে, তারপর স্ট্রাকচার 3 তে যদি আমরা দেখি তাহলে কি আছে, ইট ইজ টাইম ফর, তারপরে কি সাবজেক্ট ইনফিনিটিভ আদার ওয়ার্ডস। হ্যাঁ, তাহলে কি কি হবে, ইট ইজ টাইম ফর ইউ টু গো টু কলেজ নাও। ওকে, আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি মিলতেছে, ইট ইজ টাইম ফর ইউ টু গো টু কলেজ নাও। ওকে, ফর বসছে এখানে কেন, ইট ইজ হাই টাইমে যুক্ত সেন্টেন্স যদি ইনফিনিটিভের পূর্বে সাবজেক্ট প্রয়োজন হয় তাহলে সাবজেক্টের পূর্বে ফর বসে। দেখো, হ্যাঁ, এইখানে ইট ইজ টাইমের পর কি প্রয়োজন হয়েছে, সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে কি বসাবো, ফর বসাবো। হ্যাঁ, ফর বসায়, তারপর বাকিটা একই থাকবে। যদি সাবজেক্ট আমরা বসাই তাহলেই আমরা ফর নিয়ে আসবো, যেমন ফর মি, ফর ইউ, ফর আস, ফর হিম। ওকে, তারপরে কি আছে আমাদের, আনলেস। আনলেসকে যদি আমরা কি জানতে চাই তাহলে আনলেসের মানে কি, যদি না। আনলেসের মানে যদি না। আনলেস সাধারণত কি, ইফ ডট 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 নট অর্থে ব্যবহার করা হয়। আনলেস যুক্ত ক্লজটি সাবঅর্ডিনেট ক্লজ হয়, যেটা অর্থ প্রকাশ পায় অন্য ক্লজটির ফলাফল দ্বারা। হ্যাঁ, আনলেস নেগেটিভ অর্থবোধক, তাই আনলেস যুক্ত ক্লজে নট বা নেগেটিভ অন্য কোনো ওয়ার্ড ব্যবহারের কোনো দরকার নাই। হ্যাঁ, তারপর আনলেস যুক্ত ক্লজটা যদি শুরুতে বসে তাহলে কি বসবে, কমা বসবে। আনলেস যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট হলে অন্য ক্লজটিতে সাবজেক্টের পর শ্যাল, উইল, মে, ক্যান, মে এসব হবে। আর যদি পাস্ট ফর্মে হয় তাহলে সাবজেক্টের পর কি বসবে, উড, কুড, মে, মাইট। হ্যাঁ, উড, কুড, মাইট বসবে আর কি, মে বসবে না, সরি। তারপরে স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা দেখি, স্ট্রাকচারে কি আছে, ইউ আনলেস যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট হয়, হ্যাঁ প্রেজেন্ট, তাহলে হবে কি সাবজেক্ট ক্যান, শ্যাল, উইল, হ্যাঁ ক্যান, মে, শ্যাল, উইল, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কি অবজেক্ট। তাহলে কি উদাহরণ হয়ে আসবে, আনলেস দ্য ম্যান ওয়ার্কস হার্ড হি উইল নট শাইন ইন লাইফ। ঠিক আছে, তারপরে কি, ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন আনলেস
ইউ স্টাডি ওয়েল। ঠিক আছে, তো আমাদের এখানে আনলেস যুক্ত ক্লজ হলো এইটা। ঠিক আছে, কেউ ভুল করলো না, এইটা আর এই যে এখানে আমাদের উইল পেয়ে যাব আমরা। এটা আনলেস যুক্ত ক্লজটা আমরা কি বলছি, শুরুতেও বসতে পারে, শেষেও বসতে পারে। শেষে বসলে কমা হয় না, শুরুতে বসলে কমা হয়। ওকে, তারপর স্ট্রাকচার 2 তে আমরা দেখি আনলেস যুক্ত ক্লজটি যদি পাস্টে হয় তাহলে সাথে কি থাকে, সাবজেক্ট আনলেস যুক্ত ক্লজটি যদি পাস্টে থাকে তাহলে কি হয়, পাস্টে থাকলে কি হয় আমরা কি দেখছিলাম, পাস্টে হলে ক্লজটিতে কি থাকে, উড কুড মাইট বসবে। হ্যাঁ, সাথে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে মনে হচ্ছে, না ঠিক আছে, পাস্ট পার্টিসিপল বসবে, সাথে কি বসবে, অবজেক্ট বসবে। তো এখানে কি আছে, আনলেস হি ফেইলড, তারপরে কি হবে, হি মাইট গেট আ জব, মাইট। তারপরে কি আছে, ড্যাশ আনলেস উই স্টার্টেড আর্লিয়ার, কি বসবে ড্যাশে, we would miss the train unless we started earlier। এখানে আসলে এটা হচ্ছে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এখানে। তারপরে কি আছে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। হ্যাঁ, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর অর্থ কি, যেন। ওকে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অর্থ দ্বারা সাধারণত কোনো অবাস্তব বা অপূরণীয় অর্থ প্রকাশ করা হয়। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বাক্যে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে সবসময় পাস্ট টেন্স ব্যবহৃত হয়, তবে বি ভার্ব থাকলে সবসময় সব সাবজেক্টে কি হয়, ওয়্যার ব্যবহৃত হয়। যদি বি ভার্ব থাকে তাহলে সব সাবজেক্টের ক্ষেত্রেই ওয়্যার ব্যবহৃত হবে। স্ট্রাকচার অনুযায়ী যদি আমি দেখি তাহলে কি আছে, ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে কি হবে, ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। হ্যাঁ, তাহলে দ্য ম্যান প্রিটেন্ডস, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পরে কি হবে, হি নিউ এভরিথিং, পাস্ট ইনডিফিনিটে হবে। তারপরে স্ট্রাকচার 2 তে আমরা যদি যাই তাহলে কি আছে, ক্লজটা যদি পাস্ট টেন্সে হয় অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পরে ক্লজটা পারফেক্ট টেন্সে হবে। ওকে, কিভাবে, হি অ্যাক্টেড অ্যাজ দো অথবা অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড। ওকে, ক্লিয়ার। তারপরে কি আছে, যদি আমরা আরেকটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি মনে রাখতে চাই তাহলে কি হবে, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর পরে প্রেজেন্ট টেন্সও ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হ্যাঁ যুক্ত ক্লজটি কি হবে, দ্বারা কিছুটা বাস্তবতার উপরে ভিত্তি এমফেসিস দেয়া বুঝাইতে হবে। কিভাবে, হি লুকস অ্যাজ ইফ হি ইজ রিচ, তার ধনী হওয়ার সম্ভাবনা বেশি বোঝাচ্ছে, মানে এটা বাস্তবসম্মত, পসিবল। হ্যাঁ, কিছুটা হলেও সম্ভাবনা বুঝাইতেছে বা বাস্তবতা বুঝাইতেছে। তারপরে কি আছে, হি টকস অ্যাজ ইফ হি ওয়াজ অথবা ওয়ার রিচ। তারপরে কি আছে, দো অলদো। হ্যাঁ, এখন দো অলদো মানে কি, অর্থ হলো যদিও। দো অলদো মানে কি, দো অলদো মানে যদিও। দো অলদো দ্বারা কি বোঝায়, হ্যাঁ, দ্বারা কি যুক্ত হয়, ক্লজ যদি পরস্পর বিপরীত অর্থবোধক দুটা ক্লজ যুক্ত হয়। ঠিক আছে, তারপরে দো অলদো বাক্যের শুরুতে মাঝে যেখানে ইচ্ছা সেখানে বসতে পারে। দো অলদো এর পরিবর্তে ইভেন ইফ ব্যবহৃত করা যাইতে পারে। তারপরে কি আছে, দো অলদো যুক্ত বাক্যটি কি হয়, সিম্পল হয় না কম্পাউন্ড হয়, কিছুই হয় না, হয় কমপ্লেক্স। ঠিক আছে, দো অলদো যুক্ত ক্লজটি সেন্টেন্সের শুরুতে বসলে দুটা ক্লজের মাঝখানে কি হয়, কমা হয়, এটা একদম জানা কথা। তারপরে কি আছে, স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে কি ধরনের স্ট্রাকচার হয়, দো অলদো
প্লাস ক্লজটা দোয়ালযুক্ত ক্লজ বিপরীত অর্থ প্রকাশ করবে এমন একটা ক্লজ বসবে। কিভাবে বসবে? দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। তারপরে কি আছে? দে হ্যাভ নো প্রাইড অলদো দে আর ভেরি রিচ। ঠিক আছে, তারপরে কি আছে? সিন্স অ্যাজ বিকজ মানে কি? কারণ নির্দেশক। হ্যাঁ, এগুলো দ্বারা কি বোঝায়? কারণ বোঝায়। হ্যাঁ, অর্থগতভাবে সিন্স অ্যাজ দ্বারা যেহেতু আর বিকজ দ্বারা কারণ বোঝায়। তা বাক্যের মধ্যে যদি ক্লজটি দ্বারা কারণ বোঝায় সেটার পূর্বে সিন্স অ্যাজ বিকজ বসবে। যে কারণটি সাধারণত জানা তার পূর্বে সিন্স অ্যাজ, আর যে কারণটি নতুন বা অজানা তার পূর্বে বসবে বিকজ। হ্যাঁ, অ্যাজ সিন্স যুক্ত বাক্যে ক্লজ দুটি একই টেন্সে হবে। ঠিক আছে, টেন্স একই হবে। হ্যাঁ, সিন্স অ্যাজ যুক্ত ক্লজটি বাক্যের শুরুতে বা শেষে বসতে পারে। বাক্যের শুরুতে বসলে কি হবে? কমা হবে। ফাইন। তারপরে কি হবে? বিকজ সচরাচর দুটি ক্লজের মাঝখানে বসে। বিকজ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি সাধারণত প্রিন্সিপাল ক্লজের পরে বসবে, মানে আগে প্রিন্সিপাল ক্লজ বসবে, তারপর বিকজ বসবে, তারপর সাবঅর্ডিনেট ক্লজটা বসবে। ঠিক আছে, স্ট্রাকচারে যদি আমরা যাই তাহলে কি দেখবো? অ্যাজ সিন্স, তারপর কারণ প্রকাশক ক্লজ, ফল প্রকাশক ক্লজ। হ্যাঁ, সাথে এখানে একটা কমা হবে। ঠিক আছে, অ্যাজ সিন্স যদি উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ার হইতে চাই, অ্যাজ সিন্স ইউ ডিড নট স্টাডি ওয়েল, কমা, হ্যাঁ, ইউ ফেইলড ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে, ফল প্রকাশ করছে, এটা কারণ প্রকাশ করছে, এই ক্লজটা ফল প্রকাশ করছে। তারপরে কি আছে? অ্যাজ সিন্স ইউ ওয়াক স্লোলি ইউ মে মিস দ্য বাস। তারপরে কি আছে? যদি আমরা অ্যাজ সিন্স বিকজের এটাতে যাইতে চাই পরবর্তী স্ট্রাকচারে, তাহলে কি আছে? ফল প্রকাশক ক্লজ কেন হয়েছে? অ্যাজ সিন্স বিকজ থাকবে, তারপর কেন ওই ফলটা হয়েছে কারণ প্রকাশ করবে। ঠিক আছে, কিভাবে? এভরিবডি রেসপেক্টস মিস্টার হাফিজ, কেন? অ্যাজ সিন্স বিকজ, অথবা মানে অ্যাজ সিন্স বিকজ মাঝখানে আর কি, এটা আর কি এইভাবে, অ্যাজ হি ইজ এ ভেরি অনেস্ট, অ্যাজ হি ইজ ভেরি অনেস্ট, সিন্স হি ইজ ভেরি অনেস্ট, অথবা বিকজ হি ইজ ভেরি অনেস্ট, যে কোনো একটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, উই অল বিলিভড হিম, এটা কারণ, এটা কি জন্য আমরা বিলিভ করছি? অ্যাজ হি নেভার টোল্ড লাইস, সিন্স হি নেভার টোল্ড লাইস, বিকজ হি নেভার টোল্ড লাইস। ওকে, তারপরে কি আছে? সিন্স। সিন্স কি? সময় নির্দেশক। হ্যাঁ, সিন্স দ্বারা কি করে? সিন্স সময় নির্দেশ করে। অতীতের কোনো সময় থেকে বর্তমান সময়ের পর্যায়কালকে নির্দেশ করতে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, এক্ষেত্রে সিন্স সাধারণত দুটো বাক্যের মাঝে বসবে। ঠিক আছে, কয়টা বাক্যের মাঝখানে বসবে? দুটো বাক্যের মাঝখানে বসে কনজাংশন হিসেবে ব্যবহার হবে। তবে সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় বা প্রেজেন্ট পারফেক্ট যদি হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, সিন্সের আগের অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, স্ট্রাকচার ওয়াইজ যদি আমরা দেখি তাহলে কি দেখতেছি? ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সিন্সের পরে ক্লজটা পাস্ট ইনডিফিনিটে হবে। হ্যাঁ, ক্লজ যদি পাস্ট টেন্সে হয় তাহলে সিন্সের পরে ক্লজটা পাস্ট পারফেক্টে হবে। এক্সাম্পল কি? এক্সাম্পল হলো মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই পাস দ্য এসএসসি এক্সাম। এখানে কি আছে? সিন্স যুক্ত ক্লজটা কি? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে কি হবে? পাস্ট ইনডিফিনিট। তারপরে যদি দেখি কি, ইট ওয়াজ এ ইয়ার সিন্স দে, ইট ওয়াজ এ ইয়ার, এখানে কি? এটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হলে কি হবে? দে হ্যাড পাসড দ্য এইচএসসি এক্সামিনেশন। হ্যাঁ, কি হলো এটা?
পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তারপরে কি আছে আনটিল অথবা টিল। আনটিল অথবা টিল দ্বারা কি বোঝায়, যতক্ষণ পর্যন্ত না বা যতক্ষণে না। টিলের পরে কি বসবে, নেগেটিভ অথবা অ্যাফার্মেটিভ উভয় ক্লজ বসতে পারবে, কিন্তু আনটিলের পরে শুধুমাত্র অ্যাফার্মেটিভ বসবে, কারণ আনটিল নিজেই একটা নেগেটিভ টার্ম। ঠিক আছে, আনটিলের পরে কখনো নেগেটিভ টার্ম বসবে না। তো আনটিল টিলের পর প্রেজেন্ট পাস্ট অথবা পাস্ট টেন্স হইতে পারে, তবে আনটিলের পূর্ববর্তী ক্লজটি টিল আনটিলের পূর্ববর্তী ক্লজটি কি হয়, প্রেজেন্ট অথবা কি হয় ফিউচার টেন্স হলে পরেরটি প্রেজেন্ট টেন্সে হয়, কিন্তু পূর্ববর্তী ক্লজটি পাস্ট টেন্সে হলে পরবর্তী ক্লজটাও পাস্ট টেন্সেই হয়। হ্যাঁ, স্ট্রাকচার ওয়াইজ যদি আমরা দেখি কি থাকে, সাবজেক্ট, তারপরে ভার্ব থাকে। হ্যাঁ, প্রেজেন্ট বা ফিউচার টেন্স যদি থাকে, সাবজেক্টের সাথে প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে, তারপর যদি আনটিল থাকে, তাহলে পরবর্তীটা কি হবে, সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট টেন্সে হবে। ঠিক আছে, যেমন ওয়েট হেয়ার, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আনটিল দিয়ে কি হবে, দ্য রেইন স্টপস, প্রেজেন্ট টেন্সে হবে। হ্যাঁ, ওয়েট, তারপরে কি আছে, উইল ইউ ওয়েট, ফিউচার ইনডিফিনিট, তাহলে কি হবে, টিলের পরে কি হবে, আই রিটার্ন অথবা আই ডোন্ট রিটার্ন, আই রিটার্ন হবে। ঠিক আছে, এটা তাহলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। তারপরে স্ট্রাকচার 2 তে যদি আমি দেখি, তাহলে কি আছে, সাবজেক্টের সাথে যদি ভার্বটা পাস্ট টেন্সে থাকে, আনটিল টিলের পরে কি হবে, সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট টেন্সে হবে। হ্যাঁ, পাস্ট টেন্সে কিভাবে হবে, উই ওয়েটেড ফর হিম আনটিল হি কেম ব্যাক, হি কেম ব্যাক, উই ওয়েটেড ফর হিম আনটিল হি কেম ব্যাক। মানে এখানে যদি আমাদের পাস্ট টেন্সে থাকে, আমরা আনটিলের পরবর্তী সাবঅর্ডিনেটিং ক্লজটাও কিসে দিব, পাস্ট টেন্সে দিব। তারপরে কি আছে, লেস্ট। হ্যাঁ, লেস্ট অর্থ পিছু ভয় অথবা নতুবা, এটা আমরা অনেক ব্যবহার করছি, এটা আমরা প্রায় সবাই জানি, কিন্তু ভালো মতো জানি না। লেস্ট সাধারণত কি হয়, ভয়ের বিপদের ক্ষতির আশঙ্কা বোঝায়। লেস্ট ক্লজে শুড মাইট বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। হ্যাঁ, লেস শব্দটার সাথে কোনো নেগেটিভ টার্ম যায় না, কারণ লেস নিজেই একটা নেগেটিভ টার্ম। হ্যাঁ, আর প্যাসিভ ভয়েসে পেলে সেক্ষেত্রে কি হয়, শুড বি অথবা মাইট বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। স্ট্রাকচার যদি আমরা দেখি কি হবে, স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব ডট, তারপরে যদি আদার ওয়ার্ডস থাকে সাথে লেস্ট, তারপরে কি থাকবে, সাবজেক্ট শুড অথবা শুড থাকবে, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকবে। হ্যাঁ, কি যদি এক্সাম্পল দিই তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলে কি আছে, ওয়ার্ক হার্ড, কি হলো এটা, ওয়ার্ক হার্ড, তারপরে কি আছে আমাদের লেস্ট, ইউ শুড ফেল। কিভাবে, এই যে সাবজেক্ট, এখানে সাবজেক্টটা নাই, এখানে সাবজেক্টটা কি হিসাবে ধরতে পারি আমরা, ইউ, কিন্তু ইউটা আমরা লিখি না, ইউ ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল, যেহেতু আমরা এটা লিখি না, তো ওয়ার্ক হার্ড, তারপরে কি, যে ভার্ব লেস্ট ইউ শুড ফেল, শুড আছে, ভার্বের বেস ফর্ম আছে। ঠিক আছে, তারপরে দ্য লিটল গার্ল ইজ ওয়াকিং ভেরি কেয়ারফুলি। ঠিক আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, আদার ওয়ার্ডস আছে, তারপরে কি আছে, লেস্ট আছে, শি শুড ফেল। ঠিক আছে, আমাদের স্ট্রাকচারের সাথে মিলে গেছে। তারপরে কি আছে, টু ডট ডট টু, তারপরে কি আছে, টু ডট ডট টু মানে কি, এতই না। হ্যাঁ, এটা সাধারণত কি নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই নো বা নট দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, টু এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, কিন্তু টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। টু এরপরে কি বসবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, কিন্তু টু এর পরে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, স্ট্রাকচার ওয়াইজ যদি আমরা দেখি তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, ফর অথবা নাও, ফরের সাথে ফর যদি নাউন প্রোনাউন আমরা বসাই তাহলে কি বসাবো, ফর দিয়ে নাউন প্রোনাউন বসাতে পারবো, সাথে টু এর সাথে ভার্ব বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে,
প্লাস আদার ওয়ার্ডস বসবে। যেমন দ্য সাম ইজ টু ডিফিকাল্ট, অ্যাডজেক্টিভ ফর সাবজেক্ট, যদি আমরা সাবজেক্ট প্রোনাউন বসাইতে চাইছি সেজন্য ফর দিছি, সাথে টু সলভ, টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তারপর মিস্টার শফিক ইজ টু ইয়াং টু পারফর্ম দ্য জব। ঠিক আছে, তারপরে কি আছে, সো ডট ডট দ্যাট। হ্যাঁ, যদি আমরা টপিকটা দেখতে চাই, টপিকটাতে কি আছে, সো ডট ডট দ্যাট দ্বারা কি বোঝাচ্ছে আসলে, সো ডট ডট দ্যাট দ্বারা বোঝায় এতই যে। হ্যাঁ, তো দ্যাট ক্লজ এর পূর্বে সো ব্যবহৃত হয়। সো ডট ডট দ্যাট একটা কোরিলেটিভ কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। দ্যাটের পরবর্তী ক্লজটি সাধারণত কাজের ফলাফল নির্দেশ করে। হ্যাঁ, তারপর সো এর পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন ব্যবহৃত হয় না। সো এর পরে কখনো অ্যাডজেক্টিভ প্লাস নাউন ব্যবহৃত হবে না। সো এবং দ্যাটের মাঝে শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। দ্যাট যুক্ত ক্লজে টেন্স অনুযায়ী ক্যান, কুড বসে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। সো এর পূর্বের অংশ প্রেজেন্ট টেন্স হলে দ্যাটের পরবর্তী অংশ ক্যান, মে, শ্যাল, উইল বসে, কিন্তু সো এর পূর্বের অংশ পাস্ট টেন্সে হলে দ্যাট পরবর্তী অংশে কুড, মাইট, শুড, উড বসে। হ্যাঁ, তো স্ট্রাকচারে যদি আমরা তাকাই কি দেখতে পাচ্ছি, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট টেন্স যদি বসে তাহলে সো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, সাথে দ্যাটের পরে কি বসবে, সাবজেক্ট ক্যান, মে, শ্যাল, উইল, সাথে যদি নট নেগেটিভ হয় তাহলে নট বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, সাথে আদার ওয়ার্ডস বসবে। হ্যাঁ, আর যদি আমরা স্ট্রাকচারের সাথে মিলাই তাহলে কি হচ্ছে, আওয়ার ফার্মার্স আর সো পুয়ার দ্যাট, কি আছে, প্রেজেন্ট ফর্ম আছে দ্যাট দে ক্যান নট বাই দেয়ার ডেইলি নেসেসারিজ। হ্যাঁ, ক্যান আছে, নেগেটিভ আছে, নট আছে, ভার্বের বেস ফর্ম আছে। হ্যাঁ, তারপরে কি আরেকটা স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে কি হয়, সাবজেক্ট থাকে, ভার্বের যদি পাস্ট টেন্স হয় তাহলে সো এর পরে কি বসবে, একটা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ বসবে, দ্যাটের সাথে হবে সাবজেক্ট কুড, উড, মাইট, কারণ কি পাস্ট টেন্স আছে। হ্যাঁ, নেগেটিভ হলে নট বসবে, সাথে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, যেমন সালাম ওয়াজ সো উইকড, এটা কি পাস্ট টেন্স, দ্যাট নোবডি কুড, পাস্ট টেন্স জন্য কুড ট্রাস্ট হিম। ঠিক আছে, তারপরে আরো একটা স্ট্রাকচার আছে, সেটা যদি দেখি তাহলে কি হবে, সাবজেক্ট আছে, সাথে ভার্ব আছে, সো তারপরে কি আছে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, দ্যাট আছে, তারপর সাবজেক্ট দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম বসবে দরকার অনুযায়ী। কিরকম, ইউ আর সো উইকড দ্যাট এভরিবডি ডিসলাইকস ইউ। তারপরে ইউর ফাদার ওয়াজ সো অনেস্ট দ্যাট অল রেসপেক্টেড হিম, মানে যদি এই পাশে আমাদের প্রেজেন্ট ফর্ম থাকে এই পাশেও প্রেজেন্ট হবে, যদি এই পাশে পাস্ট থাকে এই পাশেও পাস্ট হবে। ঠিক আছে, আর কি হবে, এই যে সো অ্যাডজেক্টিভ দ্বারা যেটা জায়গা হবে, সো অ্যাডজেক্টিভ দ্যাট, এইটার আগে পিছে টেন্স দুটো একই থাকবে। তারপরে কি আছে, নো সুনার ডট ডট দেন, স্কার্সলি অথবা হার্ডলি, তারপর হোয়েন ডট ডট হোয়েন অথবা বিফোর। এখন এগুলো কোরেলেটিভ কনজাংশন। ঠিক আছে, এগুলো দ্বারা কি বোঝায়, যেতে না যেতে, করতে না করতে, পৌঁছাতে না পৌঁছাতে, কোনো কাজ করতে আরেকটা কাজ শুরু হয়ে যাচ্ছে, এটাই কি বুঝবো, এগুলো কি মূলত কোরিলেটিভ কনজাংশন। ঠিক আছে, কেমন কি আছে, নো সুনার ডট ডট দেন, স্কার্সলি ডট ডট হোয়েন অথবা বিফোর, হার্ডলি, হ্যাঁ, ডট ডট হোয়েন অথবা বিফোর বাক্যে প্রথম কাজটি কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে, আর দ্বিতীয় কাজটি হবে দেন অথবা হোয়েনের পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। কি হবে, দ্বিতীয় কাজটি যদি দেন অথবা হোয়েনের পরবর্তী অংশ
পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে কখন, যখন প্রথম কাজটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ঠিক আছে, যেমন নো সুনার যুক্ত বাক্যে দেন এবং স্কার্সলি হ্যাড যুক্ত বাক্যে বা হার্ডলি হ্যাড যুক্ত বাক্যে হোয়েন অথবা বিফোর হবে। এখন স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে কি হবে, নো সুনার হ্যাড, নো সুনার, স্কার্সলি, হার্ডলি, সাথে যদি হ্যাড হয়, সাবজেক্ট হয়, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হলে কি হবে, দেন, হোয়েন, বিফোর এইসব বসার পরে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। হ্যাঁ, কিভাবে, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। তাহলে কি হলো, এখানে পাস্ট পার্টিসিপল হলো, এইদিকে পাস্ট ইনডিফিনিট হলো। ওকে, হ্যাড এন্টার্ড পাস্ট পার্টিসিপল, স্টুড আপ পাস্ট ইনডিফিনিট। তারপরে কি আছে, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড মানে কি, আপনি কি কিছু মনে করবেন, এটা কি একটা ইন্টারোগেটিভ টার্ম না, এটা দিয়ে সব সময় কি হবে, ইন্টারোগেটিভ টার্ম হবে। সো এটা শেষে সবসময় প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কখনো মিস করা যাবে না, প্রশ্নবোধক চিহ্ন মাস্ট। হ্যাঁ, এইটা যেই বাক্যেই থাকবে ওটার শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, একদম কোনো দিক তাকাইতে হবে না, সোজা ওই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাইতেই হবে, নাহলে মার্ক পাওয়া যাবে না। হ্যাঁ, কোনো ব্যক্তিকে কোনো কিছু প্রকাশ করার জন্য অনুরোধ করতে বা কিছু করতে অনুমতি দিতে জিজ্ঞাসা করতে চাইলে কি কি করতে হবে, আমাদেরকে উড ইউ মাইন্ড ব্যবহার করতে হবে। হ্যাঁ, উড ইউ মাইন্ড ব্যবহার করতে হবে। তবে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। উড ইউ মাইন্ডের পরে অনুমতির ক্ষেত্রে ইফ ক্লজও ব্যবহৃত হইতে পারে। হ্যাঁ, তারপরে স্ট্রাকচার 2 তে যদি আমরা দেখি তাহলে কি হবে, উড ইউ মাইন্ড কি হবে, জিরান্ড, মানে একই সাথে নাউন প্লাস ভার্ব হিসেবে কাজ করবে, প্লাস আদার ওয়ার্ডস প্লাস কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, কি এক্সাম্পল দেখি যদি, উড ইউ মাইন্ড টেলিং আস জিরান্ড এ গোস্ট স্টোরি, শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ঠিক আছে, আমাদের স্ট্রাকচারের সাথে মিলছে। হ্যাঁ, তারপরে কি আছে, উড ইউ মাইন্ড লেন্ডিং মি ইউর পেন, কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, দুটাই আমাদের সবগুলো এক্সাম্পলই আমাদের স্ট্রাকচারের সাথে, আমাদের উপরে আলোচনার সাথে হুবহু মিলে গেছে, এবং বাকি সবগুলোও যাবে যদি তুমি ঠিক মতো করতে পারো। তারপরে কি আছে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। ওকে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অর্থ কি, সত্ত্বেও। ইনস্পাইট অফ, ইনস্পাইটের পরে অফ বসে, কিন্তু ডেসপাইটের পরে অফ বসে না। ইনস্পাইট যুক্ত বাক্যে দুটি বিপরীতধর্মী ভাব প্রকাশ পায়, দুইটা বিপরীতধর্মী ভাব প্রকাশ পায়। ইনস্পাইট অফ অথবা ডেসপাইটের পরে ভার্ব ব্যবহৃত হলে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়, কিন্তু ইনস্পাইট অফ এর পরে প্রোনাউন ব্যবহৃত হলে পজেসিভ ফর্ম ব্যবহৃত হয়। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বাক্যের প্রথমে বা মাঝখানে বসতে পারে। হ্যাঁ, স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি দেখি তাহলে কি আছে স্ট্রাকচার, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যদি বসে নাউন ফ্রেজের সাথে, তারপরে ক্লজটা কি হবে, সাবজেক্ট ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। এখন এটা কি এক্সাম্পল দিলে আমরা পুরো স্ট্রাকচারটা ভালো মতো বুঝতে পারবো। কি হবে, ইনস্পাইট অফ হিজ সিকনেস হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। তারপরে কি হবে, ইনস্পাইট অফ হ্যাভিং ভাস্ট রিচেস দ্য ম্যান ওয়ান্টস মোর। কি আছে, ইনস্পাইট অফ হিজ সিকনেস, এই হিজ সিকনেস, এটা আমাদের কি নাউন ফ্রেজ, ইনস্পাইট অফ নাউন ফ্রেজ। পরবর্তী ক্লজটা কি হবে, সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ডস। সেম কি এখানে, ইনস্পাইট অফ, তারপরে কি হ্যাভিং ভাস্ট রিচেস, এটা একটা নাউন ফর্ম, তার এই নাউন ফ্রেজ, সাথে কি আছে, সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ডস। ওকে, তারপরে আছে ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ। ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ, এটার মানে কি, পরিবর্তে। হ্যাঁ,
একটা জিনিস অথবা বিষয়ের পরিবর্তে অন্যটি নেওয়া বা পছন্দ করা বোঝাতে ইনস্টিড অফ বা ইন লিউ অফ ব্যবহৃত হবে। হ্যাঁ, ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ এর পর ব্যবহৃত ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, কিন্তু এদের পর ব্যবহৃত প্রোনাউনের সাথে ওই প্রোনাউনের কি হয়, পজিটিভ ফর্ম ব্যবহৃত হয়, তারপরে নাউন কিংবা ভার্ব থাকে। ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ ফ্রেজ দুটো বাক্যের প্রথমে বা মাঝখানে বসতে পারে। হ্যাঁ, ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয়, কোনো কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয় না, সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয়। ঠিক আছে, স্ট্রাকচার অনুযায়ী কীরকম হবে, ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ প্লাস নাউন অথবা জিরান্ড ফ্রেজ, ক্লজ থাকবে, আরেকটা ক্লজে কি থাকবে, সাবজেক্ট ভার্ব অথবা আদার সাথে আদার ওয়ার্ডস থাকতে পারে। হ্যাঁ, ইনস্টেড অফ গোয়িং দেয়ার উই স্টেইড অ্যাট হোম। হ্যাঁ, তারপরে কি আছে, উই গেভ দেম ফুড ইন লিউ অফ দেয়ার লেবার। ঠিক আছে, তারপরে কি আছে, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু। ওকে, এটা মানে কি, এইসবের মানে কি, এইসব মানে হচ্ছে কারণে বা জন্যে, কারণে বা জন্যে। এই ফ্রেজগুলো কখন ব্যবহার করা হয়, কারণ বা ফলাফল নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। কারণ প্রকাশক ক্লজটির পূর্বে ফ্রেজগুলো ব্যবহৃত হয়, অন্য ক্লজ দ্বারা ফলাফল বোঝানো হয়। এইগুলো বাক্যের প্রথমে বা মাঝে বসতে পারে। এই ফ্রেজগুলোর পরে ব্যবহৃত ভার্বের সঙ্গে কি যোগ করতে হয়, আইএনজি যোগ করতে হয়। প্রোনাউন থাকলে তার কি হয়, পজিটিভ ফর্ম ব্যবহার করা হয়। প্রোনাউন থাকলে তার পজিটিভ ফর্ম ব্যবহার করা হয় যদি তারপরে নাউন কিংবা ভার্ব থাকে। হ্যাঁ, তারপরে এই ফ্রেজগুলো সিম্পল সেন্টেন্সে হয়। এই ফ্রেজগুলো কিসে হয়, এই ফ্রেজগুলো সিম্পল সেন্টেন্সে ব্যবহার করা হয়। স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা দেখি কি আছে, অন অ্যাকাউন্ট, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, তারপরে কি থাকবে, নাউন ফ্রেজ থাকবে, সাথে কি থাকবে, সাবজেক্ট, ভার্ব আর আদার ওয়ার্ডস থাকবে। হ্যাঁ, কিরকম, অন অ্যাকাউন্ট অফ হিজ ইন্টেলিজেন্স। ঠিক আছে, অন অ্যাকাউন্ট অফ সাথে নাউন ফ্রেজ ছিল, সাথে তারপরে কি হবে, সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ডস। হ্যাঁ, এখন অন অ্যাকাউন্ট অফ হিজ ইন্টেলিজেন্স হি কুড সলভ দ্য প্রবলেম। হ্যাঁ, এখানে কি হয়েছে, এই ক্লসে কারণ বলা হয়েছে, এই ক্লসে ফলাফল দেওয়া হয়েছে। ঠিক আছে, সেম এইখানেও, বিকজ অফ হিজ অনেস্টি হি ওয়াজ রিওয়ার্ডেড। তারপরে কি আছে, নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো মানে কি, শুধু এটা নয় আরো কিছু, শুধু এটা নয় আরো কিছু। দুটি সমগোত্রীয় ক্লজকে একত্রে প্রকাশের জন্য নট অনলি বাট অলসো ব্যবহার করা হয়। প্রথম ক্লজটির পূর্বে কি বসে, নট অনলি বসে, দ্বিতীয় ক্লজের পূর্বে কি বসে, বাট অলসো বসে। হ্যাঁ, নট অনলি বাট অলসোর পরে যে ধরনের পার্টস অফ স্পিচ বসে, ঠিক সে ধরনের, নট অনলির পরে যে ধরনের পার্টস অফ স্পিচ বসে, বাট অলসোর পরেও ঠিক সেই ধরনের পার্টস অফ স্পিচ বসে। যেমন স্ট্রাকচারে যদি আমরা দেখি কি হয়, নট অনলি যুক্ত ক্লজ, বাট অলসো যুক্ত ক্লজ। এটা দ্বারা আমরা কিছু বুঝলাম, কিছুই বুঝতে পাই নাই। তো একটা যদি এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো কি বোঝায়। আই বট নট অনলি এ বুক বাট অলসো আ পেন। হ্যাঁ, নট অনলি প্লাস নাউন, বাট অলসোর সাথেও কি বসবে, নাউন। মানে নট অনলির সাথে যে ধরনের পার্টস অফ স্পিচ বসে, বাট অলসোর সাথেও সে ধরনের পার্টস অফ স্পিচ বসবে। তাহলে I bought not only a book but also a pen. I bought not only a key. I bought not only a chalk but also a duster. ঠিক আছে, I rode not only a car but also a bike. কি তারপরে কি আছে, he is not only a footballer but also a singer. হ্যাঁ, এভাবেই হবে। তারপর যদি আমরা ভার্বের ক্ষেত্রে খেয়াল করি তাহলে কি হবে, হি নট অনলি রোড দ্য লেটার বাট অলসো পোস্টেড ইট।
ঠিক আছে, এখানে কি হয়েছে, নট অনলির সাথে ভার্ব ছিল, বাট অলসোর সাথেও ভার্ব ছিল। কি রোড, পোস্টেড। তারপরে কি ইদার অর। ইদার অর মানে কি, হয় এটা না হয় ওটা। হ্যাঁ, এ ধরনের বাক্যে দুটো বাক্যের মধ্যে, দুটি বক্তব্যের মধ্যে কি হয়, সম্ভাবনা প্রকাশ পায়। হ্যাঁ, এই জাতীয় বাক্যে কয়টা অংশ থাকে, দুইটা অংশ থাকে। একটার পূর্বে ইদার, আরেকটার পূর্বে অর থাকে। ইদার অর যুক্ত বাক্যে ইদারের পরে পার্টস অফ স্পিচ, ক্লজ, ফ্রেজ, অরের পরে পার্টস অফ স্পিচ, ক্লজ, ফ্রেজ সব একই হয়, সব একই ধরনের হয়। ওকে, স্ট্রাকচারে কি থাকে, স্ট্রাকচারের পরে আমরা তেমন একটা কিছু বুঝবো না, তো আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। স্ট্রাকচারে বলা আছে ইদার যুক্ত ক্লজ, অর যুক্ত ক্লজ। হ্যাঁ, তো আমরা কি জানি, ইদারের সাথে যেই ক্লজ, পার্টস অফ স্পিচ, ওয়ার্ডস, হ্যাঁ, যাই যুক্ত হোক না কেন, সেম জিনিস অরের সাথে যুক্ত হবে। কি হবে, শি উইল বাই ইদার আ শাড়ি অর আ ফ্রক, ইদার হি উইল কাম অর আই শ্যাল গো। হ্যাঁ, এখানে কি হলো, ইদারের সাথে নাউন ছিল, তাই অরের সাথেও নাউন হয়েছে। এখানে কি হলো, ইদারের সাথে প্রোনাউন ছিল, অরের সাথেও প্রোনাউন হয়েছে। এখানে কি আছে, ইদারের সাথে ভার্ব আছে, তাই অরের সাথেও ভার্ব দিতে হবে। হ্যাঁ, তারপরে নাইদার নর, এইটা একদম ইদার অরের মতোই, সেম টু সেম। নাইদার নর মানে কি, এটাও না ওটাও না, কিন্তু এইটা দ্বারা কি হবে, নেগেটিভ সম্ভাবনা প্রকাশ পায়। ওইটা, এটা একটা নেগেটিভ টার্ম, ওইটা পজিটিভ টার্ম ছিল, এটা নেগেটিভ টার্ম। এইটারও দুইটা অংশ থাকবে। হ্যাঁ, আইদারের সাথে এক ধরনের বসবে, নরের সাথে আরেকটা ক্লজ বসবে। স্ট্রাকচারটা হবে আইদার যুক্ত ক্লজ, নট যুক্ত ক্লজ, নাইদার যুক্ত ক্লজ, নট যুক্ত ক্লজ। নাইদারের সাথে যেই রকমের ক্লজ, যেই রকমের পার্টস অফ স্পিচ, হ্যাঁ, যেই রকমের ফ্রেজেস যুক্ত হবে, নরের সাথে হুবহু সেম টু সেম ফ্রেজেস, মানে সেম টাইপের ফ্রেজেস যুক্ত হবে। হ্যাঁ, যেমন যদি আমরা খেয়াল করি এক্সাম্পলে, দে ওয়ার গিভেন নেইদার ফুড নর ওয়াটার। এখানে নেইদারের সাথেও নাউন বসছে, নরের সাথেও নাউন বসছে। তারপর কি, আই আস্কড হিম নেইদার টু গো দেয়ার, নট টু কাম হেয়ার। হ্যাঁ, তাহলে কি বসছে, নেইদারের সাথে ইনফিনিটিভ বসছে, নরের সাথেও ইনফিনিটিভ বসছে। ঠিক আছে, তারপরে কি আছে, উড রেদার। উড রেদার মানে কি, বরং। উড রেদারের পরে কি বসে না, টু বসে না। উড রেদারের পরে কখনো টু বসে না। নেগেটিভের ক্ষেত্রে উড রেদারের পরে কি বসে, নট বসে। এটার ক্ষেত্রে নেগেটিভের জন্য নট বসবে। হ্যাঁ, উড রেদার যুক্ত বাক্যে সাধারণত দুটি গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য অবস্থার মধ্যে কি করা হয়, কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়। হ্যাঁ, এ জাতীয় বাক্যে তুলনা বোঝাতে কি ব্যবহার করা হবে, দ্যান ব্যবহার করা হবে। উড রেদারের পর সবসময় ভার্বের কি বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। তো স্ট্রাকচার অনুযায়ী আমরা কি দেখতে পারি, সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস নট প্লাস ভার্ব প্লাস দেন প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। গোলমেলে লাগতেছে না কেমন স্ট্রাকচারটা? তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো। কি বুঝতে পারবো, আই উড রাদার রিড আ বুক দেন ওয়াচ আ টেলিভিশন। এখন যদি আমরা স্ট্রাকচারের সাথে যাই তাহলে কি হবে, সাবজেক্ট, হ্যাঁ, উড রাদার, সাবজেক্টের সাথে পরে কি ছিল, উড রাদার, হ্যাঁ, ভার্ব রিড, রিডের পরে কি ছিল, এটা আমরা একটা নাউন নিয়ে চলে আসছি, বুক, দেন ওয়াচ টেলিভিশন, ভার্ব, আদার ওয়ার্ডস। ঠিক আছে, এইরকম এইভাবে হবে উড রেদারের যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার। এখন যদি আমরা দেখি যে রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ, তারপরে এখন আমরা চলে আসবো রিলেটিভ প্রোনাউন।
রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হয়, রিলেটিভ প্রোনাউনগুলো কি কি, হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, হোয়েন, ওয়্যার। হ্যাঁ, এখন রিলেটিভ প্রোনাউনের অর্থ কি, সম্বন্ধবাচক সর্বনাম। হ্যাঁ, ওটা আমাদের জানার অত দরকার নাই, শুধু মনে রাখবো যে সম্বন্ধ ক্রিয়েট করবে, ঠিক আছে। হু, হুইচ, হোয়াট, হুম, হুজ, হোয়েন, হোয়ার, দ্যাট ইত্যাদি রিলেটিভ প্রোনাউন হয়। রিলেটিভ প্রোনাউনগুলো যুক্ত বাক্যকে কমপ্লিট করতে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসাতে হয়। অ্যান্টিসিডেন্ট কি, যেটা আমাদের দেওয়া প্রোনাউনটাকে ক্লিয়ার করে দিবে। হ্যাঁ, অনেক সময় হয় কি, সেন্টেন্সে এমন প্রোনাউন ব্যবহার করার পরে প্রোনাউনটা কাকে নির্দেশ করতেছে সেটা আমরা বুঝতে পাই না, সেটা আমাদেরকে বুঝাই দিবে কে, অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। যেমন কিভাবে, হু, তারপরে যদি আমরা এখন হু এর ব্যবহার দেখি, তাহলে আই স দ্য ম্যান হু হেল্পড মি। এখানে হু এর অ্যান্টিসিডেন্ট কি, ম্যান। আমাদের সেন্টেন্সটাকে ক্লিয়ার করে দিচ্ছে, কমপ্লিট করে দিচ্ছে। ওকে, তারপরে কি আছে, হুম। হুমের ব্যবহারে কি কি আছে, দ্য ম্যান whom you met yesterday is my teacher। এখানে হুমের অ্যান্টিসিডেন্ট কি হিসেবে, ম্যান। Emma is my friend whose father is a retired officer। এখানে অ্যান্টিসিডেন্ট ফ্রেন্ড, যার পরিবর্তে হুজ বসা হয়েছে আর কি। এখন এখানে ব্যক্তির পরিবর্তে আমরা কি বসাই, হু, হুম, হুজ। বস্তুর পরিবর্তে কি বসাই, হুইচ। হ্যাঁ, তারপরে কি আছে, দ্যাট দিস ইজ দ্য হাউস দ্যাট আই ওয়ান্টেড টু বাই। তারপরে কি আছে, ব্যক্তি বা এই ক্ষেত্রে কি বসবে, যদি ব্যক্তি বা বস্তু দুইটার ক্ষেত্রে আমরা দ্যাট বসাইতে পারবো, আর শুধু বস্তুর পরিবর্তে আমরা হুইচ বসাতে পারবো, যেটা আমি একটু আগেও বললাম। যেমন আই বট আ মোবাইল হুইচ ওয়াজ হোয়াইট, এখানে হুইচ ইউজ করবো। আর হোয়েনের বেলা কি হবে, আই ডোন্ট নো হোয়েন হি উইল কাম। মানে যদি সময়ের ক্ষেত্রে সময়ের পরিবর্তে আমরা বসাই তাহলে হোয়েন বসাবো, স্থানের পরিবর্তে বসাইলে হোয়ার বসাবো। হ্যাঁ, তারপরে কি আছে, হোয়েন, যে হোয়েনটা কনজাংশন। হ্যাঁ, তাহলে কি হবে, এই হোয়েন মানে কি, যখন তখন। কনজাংশন হিসেবে কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন কি কাকে নির্দেশ করে, সময়কে নির্দেশ করে। হ্যাঁ, হোয়েন দ্বারা দুটো ক্লজ যুক্ত করা হয় এবং সময় নির্দেশক ক্লজ এর পূর্বে হোয়েন বসে। সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে হোয়েন বাক্যের শুরুতে বসতে পারে এবং মাঝেও বসতে পারে। স্ট্রাকচার ওয়ানে যদি আমরা খেয়াল করি তাহলে কি আছে, হোয়েন, সাবঅর্ডিনেট ক্লজ, যেটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স যদি থাকে, প্রিন্সিপাল ক্লজটা কি হবে, প্রিন্সিপাল ক্লজটাও প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হবে। যেমন হোয়েন হি গট আ ভিসা হি উইল গো টু ইন্ডিয়া। ঠিক আছে, যদি সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট টেন্সে হয় তাহলে প্রিন্সিপাল ক্লজটাও পাস্ট টেন্সেই হবে। হ্যাঁ, যেমন when the teacher entered the classroom the students stood up। ফাইন। তারপরে would that অথবা I wish। এখন যদি জানতে চাই would that অথবা I wish মানে কি, মানে হলো যদি এমন হতো। হ্যাঁ, অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করতে would I অথবা I wish ব্যবহার করা হয়। হ্যাঁ, এই জাতীয় বাক্যে ভার্বের সাবজাংটিভ পাস্ট টেন্স হয়। হ্যাঁ, কি হয়, সাবজাংটিভ পাস্ট টেন্স হয়। বি ভার্ব থাকলে তার পরিবর্তে ওয়্যার ইউজ হয়, ওয়্যার এর পরিবর্তে কুড বি ব্যবহৃত হতে পারে। স্ট্রাকচার কি, উড, দ্যাট অথবা আই উইশ, সাবজেক্ট বি ভার্ব হিসেবে ওয়্যার অথবা কুড বি,
সাথে আদার ওয়ার্ডস। এখন যদি এক্সাম্পলে দেখি তাহলে কিভাবে দেখতে পাচ্ছি আমরা, আই উইশ আই ওয়্যার অথবা কুড বি আ বার্ড। ওকে, তারপর কি আছে, উড দ্যাট হি ওয়্যার অথবা কুড বি হেয়ার। ঠিক আছে, তারপরে কি আছে, বিফোর আফটার। হ্যাঁ, বিফোর আফটার মানে, বিফোর মানে কি পূর্বে, আফটার মানে পরে, এটা আমরা জানি। অতীতকালের অথবা ভবিষ্যৎকালে দুটি কাজকে পৃথক করার জন্য বিফোর আফটার দ্বারা প্রকাশ করা হয়। টেন্সের নিয়ম অনুযায়ী বিফোর এর পূর্বে এবং আফটারের পরে পারফেক্ট টেন্স হয়। বিফোর এর পূর্বে, আফটারের পরে পারফেক্ট টেন্স হয়। ইনকমপ্লিট অংশের টেন্স নির্ভর করে অপর অংশের টেন্সের উপর। ঠিক আছে, বিফোর অথবা আফটার যুক্ত ক্লজ বাক্যের প্রথম অথবা শেষে থাকতে পারে। বিফোর বা আফটার যুক্ত ক্লজ বাক্যের প্রথমে বসলে কমা বসে, হ্যাঁ, শেষে ব্যবহৃত হলে কোনো কমা বসে না। এখন স্ট্রাকচার ওয়ানে যাই। ক্লজ যদি পারফেক্ট টেন্সে হয়, সাথে যদি বিফোর থাকে, তাহলে পরেরটা হবে ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, যেমন এটা প্রেজেন্ট পারফেক্ট, উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক বিফোর দ্য ক্লক স্ট্রাইকস 5। যদি এটা প্রেজেন্ট পারফেক্টে হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যদি এটা পাস্ট পারফেক্ট হয়, এটা পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, তারপরে দ্য স্টুডেন্টস হ্যাড রিচ দ্য স্কুল, এটা কিসে আছে, কিসে আছে, পাস্ট পারফেক্টে আছে। তো এটা কি হবে, দ্য বেল র্যাং, পাস্ট ইনডিফিনিটে হবে। ফাইন, তারপরে কি আছে, স্ট্রাকচার 2 এ আমাদের কি দেখতে পাচ্ছি, যদি এটা ইনডিফিনিট টেন্স হয়, একটা সাথে যদি আফটার থাকে পরে, তাহলে আফটারের সাথে টেন্সটা কি হবে, পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, এখানে কি বলছিলাম, বিফোর এর পূর্বে, আফটারের পরে পারফেক্ট টেন্স হয়। মানে যদি এই যে বিফোর থাকে, বিফোরের পূর্বে কি হয়, বিফোরের পূর্বে কি হয়, বিফোরের পূর্বে কি হয়, পারফেক্ট টেন্স হয়। বিফোরের পূর্বে 3 মানে ভার্বের V3 মানে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট, তো V3 হয়, আর শুরুতে কি হয়, V1 হয়। আর যদি আফটার হয় কি হবে, আফটারের পরে পারফেক্ট টেন্স হয়, মানে V3 হয়, V1 হয়। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি, 31 আর 13 কিসের ক্ষেত্রে, বিফোরের ক্ষেত্রে 31 হবে, আফটারের ক্ষেত্রে 13 হবে। এটা আর কি হালকা মনে রাখতে পারি, তবে সবসময় যে এমনটা হবে তেমনটা না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এইটাই হবে। হ্যাঁ, কি হচ্ছে, আমরা কি জানতেছি, বিফোরের বেলা 31 মানে উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক, মানে 3 আমাদের আগে আসছে। কি আসছে, 3 আগে আসছে, V3 আগে আসছে, যে হ্যাভ ফিনিশড মানে পারফেক্ট আছে। কিসের পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে। তাহলে কি হবে, 1 মানে ইনডিফিনিট বসবে। কি ইনডিফিনিট বসবে, প্রেজেন্ট ইনডিফিনিট বসবে। তাহলে দ্য ক্লক স্ট্রাইকস 5। তারপরে কি আছে, দ্য স্টুডেন্টস হ্যাড রিচ দ্য স্কুল। কি আছে, রিচড, পারফেক্ট আছে। পারফেক্টের সাথে কি আছে, হ্যাড আছে। হ্যাড মানে পাস্ট পারফেক্ট আছে। পাস্ট পারফেক্ট থাকলে কি হবে, ইনডিফিনিট হবে। কি ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট বসছে, দ্য বেল র্যাং। ওকে, ফাইন। তারপরে কি আছে, এইখানে আফটারের ক্ষেত্রে ঠিক উল্টাটা হবে, ইনডিফিনিট থাকলে পারফেক্ট হবে, মানে 13। ওকে, তাহলে কি আছে, হি ওয়েন্ট টু বেড। হ্যাঁ, হি ওয়েন্ট টু বেড, ওয়েন্ট কি আছে, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট। হি ওয়েন্ট টু বেড আফটার হি হ্যাড লার্নড, পাস্ট পারফেক্ট, হিজ লেসন্স। ওকে, আফটার ইউ হ্যাভ ফিনিশড, এখানে কি আছে, আফটারের পর কি আছে, 3 আছে। আফটারের পর কি আছে, 3 আছে, মানে তারপরে কি হবে, 1। আফটারের সাথে কি আছে, 3,
তার আগে কি তার মানে এটা উল্টায় দেয়া আছে কোশ্চেনটা, মানে আফটার যুক্ত ক্লজটা সামনে দেয়া আছে, তো এইটা দেখে ভয় পাওয়া যাবে না। V3 তার মানে এখানে কি ইউজ হয়েছে, পারফেক্ট ইউজ হয়েছে। কি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের সাথে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। আফটার ইউ হ্যাভ ফিনিশড ইউর রিডিং ইউ উইল অথবা ক্যান গেট রেডি। তারপর অংশে যাই, এনাফ। এনাফ টু মানে যথেষ্ট। এনাফ টু সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুর কিছু করার সামর্থ্য বোঝানো হয়। এনাফ টু যুক্ত বাক্য দ্বারা ইতিবাচক অর্থ প্রকাশ পায়। হ্যাঁ, এনাফ টু সাধারণত অ্যাডজেক্টিভের পর এবং নাউনের পূর্বে ব্যবহৃত হয়। হ্যাঁ, অ্যাডজেক্টিভের পরে নাউনের পূর্বে ব্যবহৃত হয়। এনাফ টু এর পরে ভার্বের কি বসবে, কি বসে, প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাঁ, তারপরে স্ট্রাকচার 1 যদি আমরা খেয়াল করি তাহলে কি দেখতে পাবো, সাবজেক্ট আছে, টু বি ভার্ব আছে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আছে, এনাফ আছে, তারপরে ফর দিয়ে নাউন প্রোনাউন আমরা অ্যাড করতে পারি, নাও করতে পারি। হ্যাঁ, তারপরে কি থাকবে, ভার্ব থাকবে, আদার ওয়ার্ডস থাকবে। কিভাবে, দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু সলভ দ্য প্রবলেম। কীরকম, আমাদের স্ট্রাকচারের সাথে কি মিলছে, সাবজেক্ট আছে দ্য গার্ল, টু বি ভার্ব আছে ইজ, ইন্টেলিজেন্ট আছে, হ্যাঁ টু বি প্লাস ভার্ব আছে, এই ইন্টেলিজেন্ট আছে, তারপরে কি আছে, অ্যাডজেক্টিভ তো আমাদের এখানে টু বি ভার্ব আছে, এই অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ তারপরে কি আছে, এনাফ টু, টু এর পর কি থাকবে, টু এর পরে থাকবে ভার্ব সাথে আদার ওয়ার্ড, টু সলভ দ্য প্রবলেম। ফাইন, তারপরে হি ইজ রিচ এনাফ টু বাই আ কার, সেম। হ্যাঁ, স্ট্রাকচার 2 তে কি আছে, সাবজেক্ট আছে, টু হ্যাভ ভার্ব হবে, সাথে এনাফ হবে, নাউন বসবে, কিন্তু এখানে ফর হবে না। ওকে, ইনফিনিটিভ ফ্রেজ বসবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে আর কি। ঠিক আছে, যদি এক্সাম্পল দেখি তাহলে কি হবে, হি হ্যাজ এনাফ মানি টু বাই আ কার। হ্যাঁ, হি হ্যাজ এনাফ মানি টু বাই আ কার, এখানে সাবজেক্ট আছে, টু হ্যাভ ভার্ব আছে, এনাফ লেখা আছে, হ্যাঁ সাথে নাউন আছে, টু মানে ইনফিনিটিভ একটা ক্লজ আছে। ঠিক আছে, তারপরে কি আছে, লেট অ্যালোন। হ্যাঁ, লেট অ্যালোন, লেট অ্যালোনে কি আছে, লেট অ্যালোন মানে কি, চিন্তা করা যায় না এমন, ভাবা যায় না এমন। ঠিক আছে, লেট অ্যালোন সাধারণত কি অর্থ প্রকাশ করে, নেগেটিভ অর্থ প্রকাশ করে। সো এখানে নট টট দিতে হবে না আর কি, নট নো এইসব ওয়ার্ড ইউজ করতে হবে না। এই তারপরে কি আছে, লেট অ্যালোন দ্বারা দুটো অসম্ভব কাজের মধ্যে তুলনা করা হয়, যে কাজটি একেবারে অসম্ভব সেটার পূর্বে লেট অ্যালোন বসে। লেট অ্যালোনের পূর্বে এক বা একাধিক শব্দ ব্যবহারের মাধ্যমে বাক্য শেষ করতে হয়। হ্যাঁ, যেমন সাবজেক্ট স্ট্রাকচার কি, সাবজেক্ট বসবে, ক্যান নট অথবা কুড নট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বসবে, লেট অ্যালোন বসবে, প্রয়োজনীয় ওয়ার্ড বা ওয়ার্ডস বেশি বড় করা যাবে না, এক দুই ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে। কীরকম, হি ক্যান নট পাস ইন দ্য থার্ড ডিভিশন, লেট অ্যালোন ফার্স্ট ডিভিশন। এটা অসম্ভব, মানে ও তো থার্ড ডিভিশনেই পাস করতে পারে না, ও আবার কি ফার্স্ট ডিভিশনে পাস করবে। ঠিক আছে, হি ক্যান নট পাস ইন দ্য থার্ড ডিভিশন, লেট অ্যালোন দ্য ফার্স্ট ডিভিশন। তারপরে কি আরেকটা হইতে পারে, আই ক্যান নট ওয়াক আ মাইল, লেট অ্যালোন 5 মাইলস। আমি তো 1 মাইলই হাঁটতে পারি না, আমি 5 মাইল কিভাবে হাঁটবো। ঠিক আছে না, তারপরে কি, প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট। প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট এর মানে কি, যদি, তবে, তাতেও, হ্যাঁ ইত্যাদি অর্থ প্রকাশ করে। এগুলো দ্বারা কি হয়, শর্তযুক্ত বাক্য গঠন করা হয়। কনজাংশন, এসব কনজাংশন বাক্যের শুরুতে অথবা মাঝে বসতে পারে। এরা কি, এরা এক টাইপের কনজাংশন যারা বাক্যের শুরুতে কিংবা মাঝে উভয় জায়গায় বসতে পারে। ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এগুলো গঠিত হয়। মানে আমাদের যেগুলা কন্ডিশনাল সেন্টেন্সের যেগুলা মানে স্ট্রাকচার, সেই সেম স্ট্রাকচার এদের উপরে বর্তায়। ঠিক আছে, যেমন এই যে প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাটের সাথে যদি ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে ফলপ্রকাশক ক্লজটা প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিটে হবে। তারপরে
যদি প্রোভাইডেড ড্যাটের সাথে প্রোভাইডিং ড্যাটের সাথে শর্ত প্রকাশক ক্লজটা পাস্ট টেন্সে হয় তাহলে কিসে হবে, পাস্ট টেন্সে হবে, হ্যাঁ, পরবর্তী ক্লজটা। তারপরে কি আছে, এই দুইটাই হবে, ঠিক আছে। তারপরে যদি আমরা আগাই তাহলে কি আছে, ইন কেস। ইন কেস মানে কি, কোনো কিছু ঘটার সম্ভাবনা প্রকাশ করা, হ্যাঁ, কোনো কাজে কারণ প্রকাশ করা অথবা সম্ভাব্য কোনো সমস্যা সমাধানের জন্য কোনো কিছুর ধারণা প্রকাশ করা, হ্যাঁ। এক্সাম্পল কি কি হইতে পারে, টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস, ঠিক আছে। ইন কেস আই ফরগট ইউ ফোন মি, কোনো কিছু ঘটার সম্ভাবনা প্রকাশ করবে। কি আছে, অ্যাজ লং অ্যাজ। অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ ধরে অথবা যতক্ষণ যাবত। অ্যাজ লং এজ দ্বারা কোনো শর্ত প্রকাশ করা বোঝায়। বাক্যের শুরুতে বসলে অ্যাজ লং এজ যুক্ত ক্লজে কমা বসে, নাইলে বসে না, শেষে বসতে পারে, শেষে বসলে কমার দরকার হয় না। স্ট্রাকচার কি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আদার ওয়ার্ডস থাকতে পারে, অ্যাজ লং এজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লজটা হবে যেটা অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ উভয়ই হইতে পারবে, যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ টার্ম। তারপরে কি আছে, আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে কি বুঝবো, ওয়েট হেয়ার অ্যাজ লং অ্যাজ আই ডোন্ট রিটার্ন। তারপরে কি হতে পারে, দ্য ম্যান ওয়ার্কড অ্যাজ লং অ্যাজ হি কুড, ঠিক আছে। এটা স্ট্রাকচারের সাথে একদম মিলে যাবে। তারপরে কি আছে, সাচ ডট ডট দ্যাট। সাচ ডট ডট দ্যাট মানে এমন যে। এটা হচ্ছে একটা কোরিলেটিভ কনজাংশন হিসেবে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করবে। কি করবে, কমপ্লেক্স সেন্টেন্স গঠন করবে, সাচ অ্যাজ অ্যান অথবা নাউন ফ্রেজ, অ্যান প্লাস নাউন ফ্রেজের পূর্বে, সাচ হলো অ্যান প্লাস নাউন ফ্রেজের পূর্বে ব্যবহৃত হবে, হ্যাঁ। স্ট্রাকচার কি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সাচ এ অথবা অ্যান থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকবে, দ্যাট থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। কি থাকবে, সাবজেক্ট, ভার্ব, সাচ, হ্যাঁ, এ অথবা অ্যান থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকবে, দ্যাট থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে একটা, হ্যাঁ। কিভাবে, এখন এক্সাম্পল দিলে আমরা পুরোটা বুঝতে পারবো, যেহেতু স্ট্রাকচারটা অনেক কমপ্লেক্স, বুঝতে অসুবিধা হওয়ার কথা। শুরুতে আমরা কি দেখবো, হি ইজ অ্যান অনেস্ট বয় দ্যাট, হ্যাঁ, সাচ দ্যাট হি ক্যান নট অথবা ডাজ নট টেলস লাই, হ্যাঁ। কি হবে, হি আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাচ পেয়ে গেছি, সাথে অ্যান আছে, অ্যান অনেস্ট বয় আর কি, হ্যাঁ, অ্যাডজেক্টিভ আর কি, অ্যান অনেস্ট বয়, এইটা আর কি পড়ে, এই যে অ্যান অনেস্ট বয়, এক্ষেত্রে এইটুকু। দ্যাটের পরে কি আছে, সাবঅর্ডিনেট ক্লজ আছে, হি ক্যানট অথবা ডাজ নট টেলস লাই। তারপরে কি আছে, while। while মানে যখন। while দ্বারা কি করা হয়, সময় নির্দেশ করা হয়, হ্যাঁ। একই সময় দুইটা কাজ যখন চলমান থাকে তখন কি ব্যবহার করা হয়, while ব্যবহার করা হয়, হ্যাঁ। while এর কন্টিনিউয়াস ও ইনডিফিনিট টেন্সের ব্যবহার করা হয়, while এ পাস্ট কন্টিনিউয়াস ও পাস্ট ইনডিফিনিট ব্যবহার, পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে, হ্যাঁ। যেমন প্রথম স্ট্রাকচারে কি আছে, while পাস্ট কন্টিনিউয়াস, ভার্ব প্লাস আইএনজি, সাথে বলবে পাস্ট ইন সিম্পল, পাস্ট ইনডিফিনিট আর কি। তাই কি এক্সাম্পল দিলে কি বুঝতেছি আমরা, while I was walking in my garden I saw a very nice bird। এটা পাস্ট কন্টিনিউয়াস ছিল, সাথে পাস্ট ইনডিফিনিট বসে গেছে। আরেকটা স্ট্রাকচারে কি দেখতে পাচ্ছি, যদি while এর সাথে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট পরবর্তী ক্লজেও বসে। যেমন while we are in our classroom we cannot play games, হ্যাঁ। তারপরে কি আছে, while I was in my reading room it was load shedding। তারপরে কি আছে, whenever মানে কি, যখনই। অ্যাডভার্ব হিসেবে এটি কখন অর্থ প্রকাশ করে, whenever কনজাংশন আর অ্যাডভার্ব দুইভাবেই ব্যবহার করা যাইতে পারে, কনজাংশন হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। whenever দ্বারা যে কোনো সময়ে কিছু হওয়া বা ঘটাকে ইঙ্গিত করা হয়, হ্যাঁ। স্ট্রাকচার ওয়ানে কি আছে, whenever যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়, ফার্স্ট ক্লজ, তারপরে কমা, সেকেন্ড ক্লজ, সাথে যদি এক্সট্রা ওয়ার্ডস লেখা থাকে লেখা যাইতে পারে।
তাহলে যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন কি থাকে, whenever he comes here he meets me, মানে যদি আমাদের এখানে প্রেজেন্ট টেন্স থাকে এখানে প্রেজেন্ট টেন্সেই বসবে, ঠিক আছে। তারপরে কি আছে, whenever I advise him he insults me। তারপরে স্ট্রাকচার 2 তে আমরা কি দেখতেছি, ফার্স্ট ক্লজ বা মেইন ক্লজের সাথে whenever যুক্ত থাকলে সাবঅর্ডিনেট সেকেন্ড ক্লজটা বসবে প্লাস আদারওয়াইজ বসবে, এই ক্ষেত্রে এটা হলো একটা কনজাংশন। whenever do you find time, হ্যাঁ, whenever do you find time to do all the things, whenever do you find time to do all the things। তারপরে দেখতে পারি you will see her whenever you go there, দুই ক্ষেত্রেই এই পাশে যা টেন্স হবে ওই পাশেও তাই টেন্স হবে, সেম সেম। তারপরে কি আছে, হাউ মানে কি, কিভাবে অথবা যেভাবে। হাউ কোন বাক্যে কি হিসেবে ব্যবহার করা হয়, অ্যাডভার্ব হিসেবে। কোনো কাজ করার ধরন বা উপায় প্রকাশ করতে হাউ ব্যবহার করা হয়। মেইন অথবা ফার্স্ট ক্লজ সাথে হাউ কোনো কাজ করার ধরন বা উপায় বোধক ক্লজ বসায়, হ্যাঁ। তারপর উদাহরণ কি, আই ডু নট নো সাথে কি হবে, হাউ দ্য ম্যান ডাইড। তারপরে কি আছে আমাদের, হাউএভার দ্বারা, হাউএভার মানে কি, যা কিছু হোক না কেন, হ্যাঁ। হাউএভার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়, কি হিসেবে ব্যবহার করা হয়, হাউএভার অথবা হাউ সবই অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। স্ট্রাকচার কি, হাউএভারের সাথে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে, সাবজেক্ট বসবে, মেবি বসবে, সাবজেক্ট আবার বসবে, ক্যান নট, ভার্বের বেস ফর্ম সাথে এক্সটেনশন। ওকে, কি কি আছে, হাউএভার ক্রুয়েল ইউ মে বি, ইউ ক্যান নট হিট দ্য ম্যান, ঠিক আছে। এখানে কি, এই যে হাউএভার, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, মেবি আবার সাবজেক্ট, ক্যান নট, বেস ফর্ম হিট দ্য ম্যান, এক্সটেনশন। ওকে, ঠিক আছে। এই স্ট্রাকচারের সাথে আমাদের এক্সাম্পল একদম হুবহু মিলে যাবে। তারপরে কি আছে, হোয়াই মানে কেন, কি কারণের জন্য। হোয়াই দ্বারা কোনো ঘটনার কারণ জানতে চাওয়া হয়, বাক্যের মাঝে বা শুরুতে বসতে পারে, প্রশ্নবোধক বর্ণনামূলক বাক্যে ব্যবহার হইতে পারে, হ্যাঁ। স্ট্রাকচার কি, মেইন ক্লজ সাথে ওয়াই, তারপরে সেকেন্ড ক্লজ। উই ডু নট নো হোয়াই হি কামস হিয়ার, ঠিক আছে। তারপর ডু ইউ নো হোয়াই হি অফেন কামস হিয়ার, অথবা হি কেম হিয়ার, অথবা হি ওয়েন্ট দেয়ার, অথবা হি হ্যাজ গন দেয়ার, ঠিক আছে। আর এইগুলোর শেষে আমরা কি ইউজ করি সাধারণত, যদি প্রশ্ন করে তাহলে কোয়েশ্চেন মার্ক ইউজ করি। তারপরে কি আছে, আই উইশ অথবা উড দ্যাট, হ্যাঁ। আই উইশ অথবা উড দ্যাট, হ্যাঁ, ইফ বা যদি অর্থে ব্যবহার করা হয়। তারপর আই উইশ অথবা উড দ্যাট দ্বারা আনরিয়াল কন্ডিশনস প্রকাশ পায়, অবাস্তব। তারপরে কি আছে, আই উইশ অথবা উড দ্যাট পরবর্তী ক্লজটি পাস্ট টেন্সে হয়। আই উইশ অথবা উড দ্যাট পরবর্তী ক্লজটিতে উড বি ভার্ব হিসেবে সর্বদা ওয়্যার ব্যবহৃত হয়, ওয়্যার। যেমন আই উইশ আই ওয়্যার এ বার্ড, কি, আই উইশ আই ওয়্যার এ বার্ড। উড দ্যাট হি হ্যাড বিন, অথবা হি কুড বি, অথবা হি ওয়্যার হেয়ার, ঠিক আছে। তারপরে কি আছে, দা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, দা, হ্যাঁ। মানে এটা মানে কি, দা মানে যত তত, হ্যাঁ। প্রথম দা এর পরে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ব্যবহৃত হলে দ্বিতীয় দা এর পরে পর্যায়ক্রমে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ব্যবহৃত হয়। এখানে দা
অ্যাডভার্ব হিসেবে কি হয়, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। স্ট্রাকচারটা কীরকম, দ্য অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম সাথে আদার ওয়ার্ডস, তারপরে দ্য অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কি হয়, কম্পারেটিভ ফর্ম হয়, সাথে আদার ওয়ার্ডস থাকলে দিতে হয়। কি হয়, দ্য মোর ইউ স্লিপ দ্য মোর ইউ বিকাম লেজি, ঠিক আছে, দ্য মোর ইউ স্লিপ দ্য মোর ইউ বিকাম lazy, the more you sleep the more you become lazy, the more you laugh the less disease you have. Okay, তারপরে আছে কি as so dot dot as such same dot dot as, ঠিক আছে। তো as অথবা so dot dot as যেমন মানে হলো যেমন তেমন, such অথবা সেম ডট ডট অ্যাজ মানে হলো এমন তেমন, হ্যাঁ, আর অ্যাজ এমন তেমন, আর অ্যাজ অথবা সো বা সাচ অথবা সেম পরবর্তী প্রিপোজিশন হিসেবে কি হয়, অ্যাজ ব্যবহার করা হয়। হ্যাঁ, সাধারণত নেগেটিভ বাক্যে অ্যাজ ডট ডট অ্যাজ বসানো স্থানে সো ডট ডট অ্যাজ ব্যবহার করা হয়। যদি নেগেটিভ হয় বাক্যটা তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ এর বদলে সো ডট ডট অ্যাজ আমরা বসাই। হ্যাঁ, সাধারণত দুটো গোষ্ঠীর সমগোত্রীয় জিনিসের তুলনা করার ক্ষেত্রে এসব শব্দ ব্যবহৃত হয়। যেমন শেষের অ্যাজ এর পরে ব্যবহৃত প্রোনাউন অবজেক্টিভ ফর্ম বা সাবজেক্ট বা ভার্ব বসে। হ্যাঁ, শেষের অ্যাজ এর পরে ব্যবহৃত প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বা সাবজেক্ট প্লাস ভার্ব বসে। হ্যাঁ, তারপরে কোনো বাক্যের প্রথম ক্লজে অ্যাজ সো সাচ সেম থাকলে পরবর্তী ক্লজ অথবা ফ্রেজটি কি হয়, কোরিলেটিভ অ্যাজ দিয়ে শুরু হয়। সো এর পূর্বে সাধারণত নট হয়, সো এর পূর্বে সাধারণত কি হয়, নট, কারণ যেহেতু এই সোটা দিয়ে আমরা কি করি, নেগেটিভ বাক্যগুলা লিখে থাকি। স্ট্রাকচার এই যে এইটা। হ্যাঁ, এখানে এক্সাম্পলে কি আছে, মিস্টার রহমান ইজ ক্লেভার অ্যাজ হিজ ওয়াইফ। হ্যাঁ, অ্যাজ ডট ডট অ্যাজ। তারপরে কি, টিনা ইজ নট সো আছে, মানে এটা একটা নেগেটিভ বাক্য। টিনা ইজ নট সো মেরিটোরিয়াস অ্যাজ মিনা ইজ। তো আমরা যদি এখন শর্টে কিছু জেনে রাখতে চাই তাহলে কি, প্রিন্সিপাল ক্লজ কি কি, সাবজেক্ট ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন থাকবে। এইটা হলো একটা ফাইনাইট প্রিন্সিপাল ক্লজের উদাহরণ, আই লাভ ইউ ইফ ইউ লাভ মি। হ্যাঁ, আই লাভ ইউ এটা একটা প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজে কি থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস একটা প্রিন্সিপাল ক্লজ। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, সাবঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ থাকবে, কোঅর্ডিনেট কনজাংশন থাকবে, আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, মানে দুপাশে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে। হ্যাঁ, দ্য ম্যান ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, বাট দিয়ে দুইটা প্রিন্সিপাল ক্লজকে যোগ করা হয়েছে। সিম্পল সেন্টেন্স কি কি, প্রিন্সিপাল ক্লজটি আলাদাভাবে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি কি, প্রিন্সিপাল সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কমা প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। তারপরে কি আছে, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি, প্রিন্সিপাল ক্লজ প্লাস কোঅর্ডিনেট কনজাংশন। এখানে কি ছিল, সাবঅর্ডিনেট কনজাংশন ছিল, কই এখানে শুধু সাবঅর্ডিনেটিং কনজাংশন ছিল, এখানে কি কোঅর্ডিনেট কনজাংশন সাথে আরেকটা প্রিন্সিপাল ক্লজ। এটা দিয়ে কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হবে। হ্যাঁ, দ্য ম্যান ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো মতো ক্লাসটা করছো, ভালো মতো বুঝতে পারছো সব কিছু। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।